এবং তারপরে পার্টিগতভাবে আমরা সংহতি জানিয়ে এসেছি। নেভার এভার এনসিপি উস্কে দিয়ে কোনো মব করেছে, আপনি এটা দেখাতে পারবেন। অভিযোগ তো আছে আপনাদের। এবং মব কখন হয়? যখন আপনি নিয়মতান্ত্রিক পন্থা ফলো করেন না। যে কাউকে মানে আমি একটা বলি যে কাউকে আপনি সরকার যখন বদল হয়, এটা পৃথিবীর সকল দেশেই এটা মানে এক ধরনের চর্চা, নর্ম, মানে অলিখিত নর্ম, যে যারা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় ছিল তারা বড় বড় পোস্টে অনেকেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমেরিকা যেটা করে, আমেরিকার ক্ষেত্রে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। কিছু তারা গ্রহণ করে, কিছু তারা পদত্যাগপত্র গ্রহণ করে না এবং বহাল রাখে উক্ত পদে। এখন এই জিনিসটা তো বাংলাদেশ তো কোনো সিভিল ফরম্যাটেই নাই। সিভিলিটি এটাকে দুর্বলতা হিসেবে দেখা হয় বাংলাদেশে। এখন আপনি যখন একটা প্রতিষ্ঠানে এখানে অনেক রদবদল হচ্ছে, সেটাকে স্বাভাবিকভাবে দেখতে চাইবো। একটা সরকার রাজনৈতিক দল বাংলাদেশে আমি স্বাভাবিকভাবে দেখতে চাইবো উইথ এ গ্রেন অফ সল্ট। আমি একটা সমালোচনা আছে আমার, কিন্তু এটা স্বাভাবিক যে কি বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে হলে তার একটা নির্ভরযোগ্য লোক, সে যাকে মনে করে যে কোনো ধরনের সাপোর্টাস করবে না, প্রাতিষ্ঠানিক যে রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো মেনটেন করবে, এরকম কাউকে সে বসাতে চায়। এখন কিন্তু সেই জায়গায় মানে এটা বাসসে হলো, আমরা বাসসের আলাপটা ভুলতে বসেছি, আলোচনা আমরা করেছি। বাসসে মাহবুব মোর্শেদকে মানে ওনাকে অপসারণ করা হলো এবং একই পদ্ধতিতে তখন এটাকে বিক্ষোভী বলা হলো। দেখেন আপনি যখন এবং দুর্নীতির অভিযোগটা পরে আনা হয়েছে, যখন মব করা হয়েছে তখন তাকে সরানোটাই একমাত্র পন্থা। আমি এটাকে কোনোভাবে মানে যদি ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা মব হয়ে থাকে তাহলে এখন এটা মবই, মানে একই জিনিস। এখন হচ্ছে নাম পরিচয় অনেকের ভালো করে পাওয়া যাচ্ছে আর কি, কারা করছেন। আমি আগেও বলেছি যে নির্বাচনটা কেন হওয়া দরকার, কারণ আমরা জানি যে কোন বডিটা আসলে এই কাজগুলো করতে সক্ষম হবে। তো আমরা নির্দিষ্ট একটা বডি পাবো যেখানে আমরা জবাবদিহিতা চাইতে পারবো। এখন এই যে যাকে নিয়োগ করা হলো মানে আহসান মনসুর, উনি অত্যন্ত ক্যাপাবল লোক, এই বিষয়ে ভাই বলেছেন, আমি আর এটা রিপিট করব না। উনি অত্যন্ত ক্যাপাবল লোক, কিন্তু যাকে বসানো হলো আপনি তাকে দেখেন। একটা কালচার চর্চা, একটা সংস্কৃতি তো ডেভেলপ করতে হবে। আমেরিকার সরকার বদলে গেলে বিচার বিভাগে পর্যন্ত পার্টি লোক দেয়। সুতরাং পার্টি লোক পরিবর্তন করা কোনো ব্যাপার না। ধরেন আমাদের দেশের পলিটিক্সটা ভিন্ন, গুপ্ত সুপ্ত নানান কিছু কাহিনী আছে। তো এখন তো এগুলো তো দেখা যাবে যে চিটা বাঁচলে আসলে একটা জায়গা, কিন্তু যে কায়দায় সরানো হলো না, এটাই আমি বলছি যে আহসান মনসুর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সবগুলো অর্গানের যত দায়িত্বে ছিল তার চাইতে ইনি কিন্তু বেটার লোক। কিন্তু তিনি প্রেস কনফারেন্স করছিলেন, সাংবাদিকরা অন্য রুমে বসেছিল। তিনি প্রেস কনফারেন্স যখন করেন তিনি জানেন না যে তার চাকরি চলে গেছে, আরেকজনের নিয়োগ হয়েছে, সাংবাদিকরাও জানে নাই, তাদেরকে বার করা নাই। সুতরাং এইভাবে আমি কিন্তু মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, তাকে আগে সরিয়ে দিতে পারতো। এটা তো না, তাকে বললেই হতো যে আপনি রিজাইন করেন, তাও তো আরও ভালো হতো। তিনি রিজাইন করতেন, তার পছন্দের মতো লোক বসালো। এখন ধরেন এই প্রথম ধরেন আমলারা গভর্নর হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে অর্থনীতিবিদরা হয়েছে, এই প্রথম একজন ব্যবসায়ী গভর্নর হলো। তা আমাদেরকে দেখতে হবে, এখন ধরেন চেঞ্জ করার অধিকার আছে। তো সুতরাং আপনি তো আমাদের দেশ এবং রাজনীতি সংস্কৃতির উপরে একটা খেয়াল তো রাখবেন। হুট করে একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইভাবে পরিবর্তন, তাকে অলমোস্ট তাড়িয়ে দেওয়া এইভাবে। আজিজ ভাই, একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে দেখি যে কেউ ধরেন অন্তর্বর্তী সরকারে ছিলেন, সেখানে নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রীও হয়েছেন, আবার অনেক খুব দ্রুত বেগে সরিয়ে দেওয়া হচ্ছে। মানে ক্রাইটেরিয়াটা এই কথাগুলি যখন বাইরে আসে, যখন আমরা শুনতে পাই কথাগুলো মিডিয়াতে, সেটা কি গভর্নমেন্টের জন্য খুব ভালো কোনো দেয়, ইঙ্গিত দেয়? এটা কি সরকারের জন্য উচিত? দরকারটা কি রে ভাই, আপনি তাকে বলেন, আগে বলে দিলেই হয়। আমি কতগুলো জিনিস বুঝি না যে এটা তো অবধারিত যে উনি তো একটা প্ল্যানিংয়ের পার্ট হিসেবে ছিলেন ওখানে, উনি কিছু কাজকর্ম করেছেন। এবং সত্যি কথা বলতে গিয়ে আমি বলি আপনাকে যে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজকর্ম করছে, একটা মানুষ পৃথিবীতে আপনি একটা মানুষ বাড়ি করতে পারবেন না যার সব খারাপ, দু একটা কাজ ভালো করে। আবার একটা মানুষ পাবেন না যার সব ভালো, তারও দু একটা ভুল থাকতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজ করছে তার মধ্যে ভালো যে দু একটা কাজ করছে সেটা কিন্তু এই আহসান মনসুর করছে। ব্যাংকিং সেক্টরটাকে উনি কিন্তু কন্ট্রোল রাখে। আবার কিছু খারাপ কাজও করছে উনি এই যে কয়েকটা ব্যাংকে একত্র করার মাধ্যমে ওই ব্যাংকের প্রায় ৭৫ লাখ গ্রাহককে সে কিন্তু একটা বিরাট একটা গাড্ডায় ফেলা দিচ্ছে। ওটা উনি অন্যায় করছে, ওনার ব্যক্তিগত ক্ষোভের কারণে করছে। কিন্তু ওটা কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা তো মানে ক্ষতির দিকে আছে ব্যাংকগুলো। আমি বলি আপনাকে ঘটনাটা কি, আমি জানি তো ঘটনাটা ভাই। এটা বলে তো উনি এক সময় ব্র্যাক ব্যাংকেরই ছিলেন, চেয়ারম্যান ছিলেন। ওই সময় যে এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম খান ছিলেন, এই লোক তো ছিল চামচা। সে করতো কি বিভিন্ন ব্যাংক থেকে চান্দা মান্দা উঠাই নিয়ে হাসিনাকে দিত।
এই দেখেন আপনার এই তহবিলের জন্য 10 কোটি টাকা দিয়ে ঘোষণা দিয়ে আসতো, আর সেখানে বলতো আপনি এই ব্যাংকে বলতো আপনি দেবেন 2 কোটি টাকা, আপনি দেবেন 1 কোটি টাকা, সবার কাছ থেকে নিয়ে সে ওখানে হিরো সাজতো আর কি। এটা ছিল তার স্বভাব। তো ব্র্যাক ব্যাংকে সে এরকম একটা টাকা অঙ্ক সে ধরছে, তখন আহসান মনসুর দিবে না বলছে, চাইছিল 2 কোটি টাকা, সে বোধহয় দিছে 20 লাখ টাকা। এটা নিয়ে তখন তার সঙ্গে একটা ছিল, ঝামেলা ছিল। তো ওই বাট পার্কে সাইজ করার জন্য সে ব্যাংকটাকে সাইজ করে দিচ্ছে, এবং ব্যাংকটাকে সাইজ করতে কি হয়েছে, প্রায় 75 লাখ গ্রাহক কিন্তু ভাই ওই ব্যাংকই সবচেয়ে বড় ব্যাংক ছিল, এবং এটা মোটামুটি অতটা দুর্বল ব্যাংক ছিল না, কিন্তু সে প্রথমে বলে দিল এই ব্যাংকগুলি কোনো নাই। বলাতে কি হলো, ব্যাংক তো ভাই চলে বিশ্বাসের উপর, পুরো ব্যাংক কলাপস করলো, এবং এই ব্যাংকের যে সমস্ত লোকজন টাকা পয়সা রাখছে সব টাকা আটকে গেছে। আপনি নজরুল ইসলাম ইয়েকে ঠিক করার জন্য, সাইজ করার জন্য আপনি যে এত সাধারণ মানুষকে সাইজ করে দিলেন, ঠিক করলেন, এগুলো নিয়ে ঠিক করে নাই, খারাপ কাজ অনেক আছে। কিন্তু পাশাপাশি আহসান মনসুর কিন্তু কিছু ভালো কাজও করছে। এই যে অবাধে টাকা বাইরে ফালায় চলে পাচার করা, এটা তো উনি থামাইছে রে ভাই, এটা বলে লাভ নাই। তো উনি কিছু ভালো কাজ করছে আমি মনে করি, কিন্তু তারপরেও তাকে আপনি বাদ দিতে পারেন। নতুন গভর্নমেন্ট, নতুন পলিসি, তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করার জন্য আপনার অর্থশাস্ত্রের লোক দরকার নাই। অভিযোগ আছে, তার বিরুদ্ধে বিস্তর সমালোচনা। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাই বলেছে বিএনপি তার পদত্যাগ চেয়েছে, বিএনপি তার পদত্যাগ চেয়েছে। এবং আপনার লন্ডনে যখন তারেক ইউনূস বৈঠক হলো, তখনও সে কিন্তু অগ্রভাগে ছিল, এটা নিয়েও সমালোচনা হয়েছে। সুতরাং তাকে কোন কারণে, এটা তো ক্লারিফাই করা দরকার ছিল। আমরা তো জনগণ, আমরা তো দেশের মালিক, তাই না? আমরা তো বুঝতে চাই। তিনি তো লতিফুর রহমান সাহেবের পিএস ছিলেন, তখন তো এক অফিসারের ওয়াইফকে একজন অফিসার গুলি করে মেরে ফেলে সে আত্মহত্যা করে, তারপর সে বিদেশ চলে গেছে। বিদেশ যাওয়ার পরে সে এক্সপার্ট হয়ে গেছে, আমি বুঝলাম না। তো এখন এই জন্য তো তার সম্পর্কে তো আমাদের ক্লিয়ার হতে হবে, আমরা জনগণ না। তাকে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করেছে, নাকি বাইরে যে সে সব ঘুরে বেড়াচ্ছে, সে খুব যোগ্য মেধাবী, খুন করলেও বিচার হয় না, তারপর অন্য অমুক দেশে যাবে, অমুক দেশে অমুককে ম্যানেজ করবে, তমুককে ম্যানেজ করবে, এগুলো করবে, গোপন চুক্তি করবে, সব ব্যবহার করতে পারবে, কোন ইস্যুতে করছে জানি না। আমার বক্তব্য হচ্ছে এটা আমরা বহুদিন পরে, ধরেন 1/11 সহ বলা যায় 17 বছর আমরা কোনো নির্বাচন দেখি নাই। এদেশে গণতান্ত্রিক কাঠামো ভেঙে গেছে, অর্থনীতি থেকে শুরু করে মানুষের মনোজগৎ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। তো আর এখন বিএনপির যিনি প্রধান, তিনি কিন্তু লন্ডনে 17 বছর ছিল। সুতরাং তার নেতৃত্বে অন্য কেউ যদি এই ফায়দা লোটে, দোষটা কিন্তু তার ঘাড়েই পড়বে। আর তিনি একা কিন্তু একটা দেশ, এই 20 কোটি দেশের লোক একা চালাতে পারবে না। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে তো হিসাব করা দরকার। আমি একটু অ্যাড করি ভাইয়ের সাথে, যে একটু 30 সেকেন্ড, যে ব্যাংকে যারা এই মবটা আজকে করেছেন, এইটার এক ধরনের আমলাতান্ত্রিকতা আছে, এবং এই আমলাদের অত্যন্ত পাওয়ারফুল তারা এক একজন হয়ে থাকেন, এবং এরা কিন্তু পলিটিক্যাল ব্যাকআপ ছাড়া এই ধরনের কাজ করার কথা না। যখন এই ধরনের ব্যক্তিবর্গ আন্দোলন, স্বৈরাচারী, অমুক তমুক এই কথাগুলো বলছেন, এবং ফলত আপনি যেটা করছেন যে একজন যোগ্য ব্যক্তিকে একজন অযোগ্য ব্যক্তি দিয়ে রিপ্লেস করছেন, এটা ইট সেটস এ খুব ব্যাড প্রেসিডেন্ট। কারণ একজন যোগ্য ব্যক্তি, উনি ঋণ খেলাপিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, উনি আবার যে পাচারকৃত টাকা ফেরত আনার চেষ্টা করেছিলেন, এবং প্রায় উনি একাই যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে নিয়োগ করা হলো যার নিজের বিরুদ্ধেই ঋণ খেলাপের অভিযোগ আছে। উনি এটা পুরো তফসিলীকরণ করেছেন, কিন্তু অভিযোগ তো ছিল। আমরা তো এই ধরনের মানে লেস যে কোয়ালিফাইড লোক দিয়ে তো মোর কোয়ালিফাইড লোককে আমরা রিপ্লেস করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে, এইটার কারণে বাংলাদেশের মতো দেশে যোগ্য ব্যক্তিরা কিন্তু সার্ভ করতে রাজি। এবং আমি মনে করি এটা কমা উচিত। ষষ্ঠতম মন্ত্রী একটা স্পষ্ট বলেছে, কোনো লজিক নাই, এটা থাকতে পারে না, থাকা উচিত না। আপনি যেটাকে ঠিক মনে করছেন, আমি সেটাকে ঠিক মনে করি না ভাই, আপনি কি করবেন? এটা তো আমার, যদি আইনে যদি এটা কভার করে, এটা আমার ব্যাপার। আইন যদি কভার না করে, আইন প্রয়োগের সংস্থা দেখবে। আপনি কে বলার আমাকে? আপনি বলতে পারেন না যে আমার ওনা কোথায় থাকতে হবে, এটা আপনি বলার কি? এমনকি ভাষার ক্ষেত্রে মোরাল পুলিশিং আমরা দেখেছি। ভাষার ক্ষেত্রে আপনি বলতে পারেন না, এটা মানে পরিষ্কার কথা ভাই। এখন এটা হলো জানেন, এটা আমি আপনি কি ভাবি কি বলি, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো রাষ্ট্র এখানে কীভাবে অ্যাক্ট করে। ভাই একটা জিনিস হলো কি, চিন্তার স্বাধীনতা থাকতে হবে, জীবনযাপনের স্বাধীনতা থাকতে হবে, ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে। যার যে যেটা মনে করে সে করবে, আপনি বাধা দেওয়ার কেউ না। যদি আইনে যতটুকু কভার করতে, এমনকি আমি মনে করি সামনে বইমেলা আসতেছে, এই বইমেলায় কিন্তু এখনো ওই আইনটা আছে, যে আইনটা হলো আপনি কি বই করতেছেন এটা পুলিশ দেখবে। পুলিশকে দেখার, এটা পুলিশ দেখার কি? পুলিশ বই পড়ে না? আমি বই পড়ি, আমিও বই পড়ি না, পুলিশও বই পড়ে না, তাহলে আমি দেখবো কেন, পুলিশ দেখবে কেন? যদি বইটা মন্দ হয় লোকে কিনবে না, শেষ। মন্দ বই লোকে কিনবে না, লোকের উপরে ছেড়ে দেন। আপনি কে ঠিক করার এটা তুমি কিনতে পারবা, এটা তুমি কিনতে পারবা না?
এটা আপনি ঠিক করতে পারেন না কিন্তু। এটা আমরা আগেও দেখেছি বই মেলা এখন এই জিনিসটা হলো কি, পুলিশ ঠিক করে দিবে যে কোন বইটা চলবে কোন বইটা চলবে না। পুলিশ ঠিক করে দিবে ওখানে তুমি কতক্ষণ থাকতে পারবা কতক্ষণ থাকতে পারবা না। আমি এখানে 24 ঘন্টা থাকবো, আমাকে নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব। এটা আপনি দায়িত্ব দিবে, কারণ পুরো দেশটাই তো আমার জন্য অভয়ারণ্য হবে, এটাই তো আমি চাইবো। তা আপনি পারেন না কেন দিতে? নিজে পারবেন না, আবার অন্য বলবেন তুমি এরকম করতে পারবা না, তুমি ডাইনে তাকাইতে পারবা না, বায়ে তাকাইতে পারবা না। হোয়াট ইজ দিস? এটা হলো অক্ষমের অজুহাত এটা। তো এইগুলির ব্যাপারে আমরা একটা মুক্ত সমাজ চাই ভাই। সারা দুনিয়া চলে একভাবে, আমি চলবো আরেকভাবে, এটা হতে পারে না। যার যার চিন্তার, যার যার জীবনযাপনের অধিকার তার, এবং সেই জায়গায় আপনি হাত দিতে পারেন না। আপনি পাঞ্জাবি পরে আসছেন, আমি পাঞ্জাবি পরে আসছি, আজিজ বেয়াসকে কোট পরে আসছি, কারণ কোনটা ঠিক? কারণ আমার দাম পছন্দ, ওনার ভালো লাগে না, ওনার যাই কি ওনার কোট খুলে ফেলাবো নাকি? দেখি উনি আমার পাঞ্জাবি টানাটানি করবে, একটু করতে পারবে না। ওনার এটা পছন্দ উনি করছে, আমার এটা পছন্দ আমি করছি, এটা মানতে হবে। আরেকটা বিষয় আপনার কাছে একটু ছোট্ট করে জানার পরে আমি সামান্তার কাছে এটা নিয়ে প্রশ্ন আছে, যেহেতু এটি নিয়ে আজকে নাহিদ ইসলামও কথা বলেছে। সেটি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি মানে সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বা সাক্ষাৎকার প্রচার হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকার তার কার্যক্রমে বাধা দিয়েছে বিভিন্ন মানে এই সংক্রান্ত যে সংবাদটি রয়েছে, আপনি নিশ্চয়ই একজন সিনিয়র সাংবাদিক, আপনার কাছে এই নিউজটি এবং এই বাস্তবতাটিকে কীভাবে মূল্যায়ন করবেন? এই নিউজ 3টে ওটা পড়েছি যতটুকু সম্ভব। আমি প্রথম পার্টটা পড়েছি, দ্বিতীয় পার্টটা পড়িনি, বাট এটা আমি জানি। এটা আমি বিভিন্নভাবে এই তথ্যগুলি আমার কাছে আগেও আসছিল, আমি জানতাম এগুলো। অন্তর্বর্তীকালীন সরকার ওনার সঙ্গে অন্যায় করেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের সঙ্গে, প্রেসিডেন্টকে অপমান করতে যায় নিজেদের অযোগ্যতা প্রমাণ করেছে। দেখেন, শাহাবুদ্দিন চুপ্পুকে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো উনি যখন ওখানে প্রেসিডেন্ট হয়ে গেছেন, উনি আর পোস্ট হলো ইম্পর্টেন্ট। আপনি যখন ওই পোস্টটাকে অপমান করেন, তখন আপনি আপনার যে চিন্তা এবং মানসিকতার যে দীনতা তার প্রকাশ ঘটান। অন্যায়টা কিভাবে করেছে? মানে অনেক বিভিন্নভাবে করেছে। যেমন আমি কতগুলো জিনিস বলি, যেমন এই যে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হয়েছে, জি, এটা তো প্রেসিডেন্ট জানে না, কেন জানবে না কেন? এখন চুক্তির ক্ষেত্রে কোনটা প্রেসিডেন্ট জানবে? সব জানাবে। বাইরের যে কোনো চুক্তি ওনাকে ইনফর্ম করবে না? হ্যাঁ, ইনফর্ম করবে। তো উনি তো ওনাকে ইনফর্ম করে নাই তো। মানে উনি যদি এখন ক্লেম করে আমি ইনফর্ম না, তাহলে ইনফর্ম। উনি বলছে এটা আমি জানি না, এটা বলছে আমাকে জানানো হয় নাই, উনি তো এটা বলছে। ওনাকে বলবেন না কেন আপনি? হ্যাঁ, উনি লোক খারাপ, ওকে লোক খারাপ আপনি বলতে পারছেন। আওয়ামী লীগ যাকে বানাইছে, এখন দেখেন আওয়ামী লীগ একটা অযোগ্য লোককে বানাইছে, আমি ধরে নিলাম, আমি তর্কের খাতে ধরলাম উনি লোক খুব খারাপ, খুব অযোগ্য লোক, কিন্তু উনি তো প্রেসিডেন্ট পোস্টের মধ্যে বসে আছে রে ভাই, উনি ওখানে বসে আছে না? অবশ্যই। তাহলে যেখানে উনি বলছে কি যে রাষ্ট্রপতিদের যে সম্মেলন, যেখানে আমি যেতে চেয়েছিলাম আমাকে যেতে দেয় নাই, বরঞ্চ বলা চিঠি দিয়েছে যে আমি অসুস্থ, আমি অন্য কাজ দিয়ে খুব ব্যস্ত, ওই চিঠি লিখে আমার কাছে পাঠাচ্ছে যে আপনি এখানে সাইন করে দেন। কেন এটা কেন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়? কেন করছে? করতে পারে না তো, উনি তো অসুস্থ না, তো ওনাকে যেতে দেবেন আপনি, কেন যেতে দেবেন? তাহলে ওনাকে আপনি রাষ্ট্রপতি রাখলেন কেন? আচ্ছা, এইটা নিয়ে একটু সামান্তার কাছে জানতে চাই। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতার করতে হবে। এই বিষয়টি একটু জানতে চাই, আসলে কোন গণহত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হচ্ছে এবং হঠাৎ করে এনসিপির এরকম দাবি কেন? পদত্যাগের দাবি আগেও ছিল। রাষ্ট্রপতি আমাদের এখানে কিভাবে নিয়োগ হয় বাংলাদেশে? সংবিধান অনুযায়ী সংবিধান সংসদের কি? মাধ্যমেই হয়। সংসদের মাধ্যমে নাকি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে? না, সংসদ থেকে। সংসদের মাধ্যমেই হয়। প্রধানমন্ত্রীর তিনি যখন পরামর্শটা কার্যক্রম গুরুত্ব- করবেন সেগুলো প্রধানমন্ত্রী তাকে শুধু জানাবেন, কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিজেই নেবেন। কিন্তু আমরা যে এতদিন ধরে আমাদের দেশের যে আলাপটা, এটা তো গত শুধু 15 বছর 17 বছরের আলাপ না, এটা তো পূর্বেরও আলাপ। বাংলাদেশে পাওয়ার খুবই সেন্ট্রালাইজড, সব প্রেসিডেন্ট, সব প্রাইম মিনিস্টারের কাছে জমা থাকে। ইভেন রাষ্ট্রপতিরও কোনো ওয়ার্ক নাই, বেসিক্যালি তার কোনো ওয়ার্ক নাই, তাকে পরামর্শক্রমে রাখা হয় এবং তাকে প্রধানমন্ত্রী যখন যা করতে বলেন উনি তাই করেন। এইটাই একটা দুইটা ছাড়া, যেমন প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে ধরেন আমেরিকায় ছাড়া প্রধান বিচারপতি নিয়োগ উনি নিজের মতো করে দিতে পারেন। আসলে কি আমাদের দেশের সংবিধান অনুযায়ী উনি সংবিধান অনুযায়ী সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এটাই পারেন। না, এই প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না ওনার। আচ্ছা, এখন ধরেন এই যে আমেরিকার দিকে তাকান, ওখানকার সুপ্রিম কোর্ট তার যে প্রেসিডেন্ট তার বিপরীতে অবস্থান নিয়েছেন, দেখেছেন এটা এই ট্যারিফের ইস্যুতে। এবং সুপ্রিম কোর্টের উপরে তো পুরো ট্রাম্প পুরোপুরি ক্ষিপ্ত, এবং উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট যেটা সার্বভৌম প্রতিষ্ঠান, সেটা একেবারে আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছে। এখন আমাদের দেশে তো আমরা কোনো প্রতিষ্ঠানকে স্বাধীনতা চর্চা করতে দেখি না, আমাদের রাষ্ট্র এই জন্য স্বাধীন না। সো আমি তো বলবো যে বিএনপি একটা এন্ডলেস লুপের মধ্যে পড়ে গিয়েছে। এই লুপের মধ্যে বিএনপি যেমন আছে আমরাও আছি, কিন্তু বিএনপি এই যেই ধরনের লুপে পড়েছে এটা তারা ভবিষ্যতে বুঝবে। বিএনপি প্রথমত বলল যে এই অন্তর্বর্তীকালীন সরকার এইটা
নানান ইস্যুতে যখন তাদের বনিবনা হলো না, তখন এটা বললো যে এটা অবৈধ, এটা ঠিকভাবে কাজ করতেছে না, এটা এমন হওয়ার কথা না, এটা একটা শুধু তত্ত্বাবধায়ক সরকার, এগুলো বলেছে না, একটু চাপে রেখেছে। আচ্ছা ধরলাম আমি চাপিয়ে রেখেছে তর্কের খাতিরে, পরবর্তী সামনে নিয়ে আসছে, খারাপ কি? সেটা তো অসুবিধা নাই, কিন্তু এই যে ভিজুয়াল তৈরি করা, যে একজন পতিত স্বৈরাচারের জি। নিয়োগ করা রাষ্ট্রপতি উনি পায়ের উপর পা তুলে বক্তব্য দিচ্ছেন, এই ভিজুয়ালগুলো কি বিএনপির জন্য খুব ভালো হচ্ছে? পরের দিন ওই ভিজুয়ালকে ইগনোর করে তারেক রহমান সাহেব, উনি বর্তমান প্রধানমন্ত্রী, পাশে রাষ্ট্রপতিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, পিছনে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জবাব তো তাদেরকে একদিন দিতে হবে। ওকে ওকে, নিশ্চয়ই আমরা একটু আজিজ ভাই আপনার কাছেও এই রাষ্ট্রপতি ইস্যুটি একটু জানতে চাই, যে ইন্টারভিউ তার প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আপনার মূল্যায়ন, এবং বিএনপি সরকার আপনার কাছে এভাবে একটু যদি জিজ্ঞেস করি, কি মনে হয় ওনাকে অনেকদিন ক্যারি করবে, নাকি প্রথম সংসদের মাধ্যমে এই রাষ্ট্রপতি নতুন নিয়োগ হতে পারে? আমার মনে হয় ক্যারি করবে না। গভর্নর যেমন গেছে এভাবে হয়তো যাবে না, সংসদের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট আলোচনায় আছে, সুতরাং বিএনপির তরফ থেকেই প্রেসিডেন্ট হবে। এই দ্বিতীয় এখনো যেহেতু প্রেসিডেন্ট আলোচনায় আছে বললেন, একটু জানতে চাই কে কে আলোচনায় না, আছে? এটা তো জাস্ট মিডিয়া টিডিয়া আসছে, এ তো বলা যায় না। আছে তো সিনিয়র কয়েকজন উপদেষ্টা আছে না, তার ভিতর থেকে কাউকে বানায় ফেলবে। আচ্ছা। তো 3-4 জন আলোচনায় আছে, কারণ স্পিকার আছে, প্রেসিডেন্ট আছে, হুইপ আছে, এগুলো আলোচনায় আছে। সবই কি স্থায়ী কমিটি? হ্যাঁ, অলমোস্ট। তো আমার বক্তব্য হচ্ছে যে ধরেন আগে রাষ্ট্রপতিটা কি এটা বুঝতে হবে। রাষ্ট্রপতিটা একটা ইনস্টিটিউশন, দেশের প্রতীক। এখন ব্যক্তিগতভাবে শাহাবুদ্দিন চুপ্পু কি, তার অতীত কি, সেগুলো তো এখন আসবে না। সে প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, এবং সে এটা সাংবিধানিক একটা পদ, সে রাষ্ট্রপ্রধান, এই জন্য বলা হয়, সরকার প্রধানও না, রাষ্ট্রপ্রধান দেশের 1 নম্বর নাগরিক, সর্বোচ্চ সবকিছু 1 নম্বর। এখন আমার বক্তব্য হলো সে দীর্ঘদিন কথা বলতে পারে না। এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, হ্যাঁ, তিনি তো একবারও ওনার সাথে উনি বলছে এই 18 মাসে একবারও দেখা করে নাই, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে বাইরে ভ্রমণ করে আসলে তাকে রিপোর্ট করা, হ্যাঁ, তা তো করে নাই। এমনকি দেখা গেছে প্রায় প্রজ্ঞাপন জারি হয়েছে প্রায় 115টা না 50টা, অনেক প্রজ্ঞাপন সে জানেই না। সে বলে যে অনেক প্রজ্ঞাপন তো সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমি কি করব, এরকম একটা। আবার তো আমার কথা হলো সে যে তখন যে তাকে যে আপনাকে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা, সেটাও আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো বলবো, তিনি ট্রান্সপারেন্ট ভূমিকা নিতেন। উনি লোক পাঠায় দিছে আপনার ইয়ে নিয়ে, হকার নিয়ে, ঠেলাগাড়ি দিয়ে, তারপরে আর্মি 3 বাহিনী ওখানে প্রোটেকশন দিয়েছে তাকে, এখন বিএনপিও দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সরকারটা তো সাংবিধানিক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, সাংবিধানিকভাবে একটা বৈধতা দেওয়া হয়েছে, সেটা নিয়েও বক্তব্য। চূড়ান্ত বৈধতা তো নতুন সংসদ দিবে, কিন্তু 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া হয়েছে। আজিজ ভাই, আমরা এখান থেকেই আরো তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।